প্রায় ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। মির্জা ফখরুল সহ ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। চারটি আসনের পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, যান চলাচল বন্ধ, নির্বাচন অফিসে তালা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ মায়ের মরদেহ উদ্ধার। বগুড়ার ক্যাশিয়ার হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার। ইমাম হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ। 4 দফা দাবি আদায়ে গণছুটিতে পল্লী বিদ্যুতের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। সারা দেশে ব্যাহত সেবা কার্যক্রম, দুর্ভোগের শঙ্কা গ্রাহকদের। এবং নওগাঁ আউশের ভরা মৌসুমে লোকসানের আশঙ্কা। উৎপাদনের খরচ বেশি ও বৈরী আবহাওয়াকে দুষছেন কৃষকরা। স্বাগত। এখন জনপদে, পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃধা। প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে ঠাকুরগাঁও বড় মাঠে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় কলেরব জেলা বিএনপির কাউন্সিলস্থল হয়ে উঠেছে নেতাকর্মীদের মহামিলনের উপলক্ষ। বিএনপির গঠনতন্ত্রের জেলা কমিটি 151 সদস্যের হলেও কেবল 5টি পদের বিপরীতে 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। গোপন ব্যালট নেতৃত্বে নির্বাচনের ঘোষণা থাকলে এবার ভোট হতে পারে কেবল সাধারণ সম্পাদক পদে। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজকে আমাদের যে প্রতি বছর ঈদের একটা উৎসব, সেই উৎসব অনেকদিন আমরা সম্মান পাইলাম যে ফেসিবাদী সরকারে আমরা কোনোদিন যে সম্মেলন জন্ম করতে পারি নাই, সেটা আমরা করতেছি। আমরা আসলে আগে ভাগ্যবান। নারী নেতৃত্বকে নিয়ে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে এবং তারেক জিয়ার যে 31 দফা, এই 31 দফা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দেব। অনেকদিন পর সম্মেলন, আমরা প্রত্যাশা করি আমাদের সম্মেলন সাকসেস সুন্দরভাবে হবে, এটাই আমরা প্রত্যাশা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সানি, 7 বছর 8 মাস পরে যেহেতু ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, সঙ্গত কারণে নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত এবং উচ্ছ্বসিত। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে, কাউন্সিলররা তো বটেই, সাধারণ নেতাকর্মী যারা এই কাউন্সিলে ভোট দিতে পারবেন না তারাও কিন্তু সমবেত হয়েছেন। আজকের এই কাউন্সিলে ঠাকুরগাঁও জেলার যে 5টি উপজেলা আছে, সেই 5 উপজেলা এবং 3টি পৌরসভা থেকে 808 জন কাউন্সিলর রয়েছেন যারা আজকের এই সম্মেলনে ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। তবে এখানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সংবিধান যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে 151 সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও আজকের এই যে সম্মেলন, সেখানে কিন্তু মনোনয়ন ফর্ম তুলেছিলেন 5টি পদের বিপরীতে 11 জন। সেই 11 জনের মধ্যে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদে 4 জন যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা, সেই 4 জন বাদে বাকি সবাই তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। যার ফলে এক প্রকারের বলা যায় যে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শীর্ষস্থানীয় নেতারা যাদেরকে দায়িত্ব দিবেন তারাই আজকের থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্বে আসবেন, এমনটাই বলছেন আজকের আগত কাউন্সিলররা। একই সঙ্গে আজকে সকালে আমরা জানতে পেরেছি 3 জন সাধারণ সম্পাদক পদের জন্য 4 জন যে মনোনয়ন জমা দিয়েছেন তার মধ্যে 1 জন হেভিওয়েট প্রার্থী তিনি প্রত্যাহার করেছেন। বাকি 3 জন এখন 3 জনের যে ভোট, সেটি গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে। জানি রাখি, প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপির এত বড় সম্মেলন হয়নি। প্রথমবারের মতো ফেসিবাদের পতনের পর আজকের এই যে বড় কলেবরের সম্মেলন, সেটি ঘিরে নেতাকর্মীরা মনে করছেন এটি কেবলমাত্র তাদের একটি সম্মেলনই না, এটি তাদের আগামী নির্বাচনের প্রস্তুতি এবং সেই প্রস্তুতির বার্তায় তাদের দলের চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে রাখবেন, এমন প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে
ঠাকুরগাঁও জেলা বিএনপি সব থেকে বেশি সংগঠিত, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। নির্বাচন পর্যন্ত এই ঐক্যবদ্ধতা বজায় থাকবে এমন প্রত্যাশার কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আজকের এই সম্মেলনের উদ্বোধক, তিনি ইতিমধ্যে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করে আজকের সম্মেলনের শুভ সূচনা ঘোষণা করবেন। এরপরে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর বক্তব্য রাখবার কথা রয়েছে, যিনি রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত। একই সঙ্গে শামসুজ্জামান দুদুর বক্তব্য রাখবার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। এই ছিল সানিমেদে এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনস্থল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। বাগেরহাট জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই বন্ধ রয়েছে বাগেরহাট জেলার সকল যানবাহন চলাচল। নির্বাচন অফিসে তালা দিয়েছেন আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম। তারিকুল, হরতাল কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। হরতাল আসলে বিশৃঙ্খলা এখানে পরিস্থিতি কোনো সৃষ্টি হয়নি, তবে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এখানে যারা হরতাল আহ্বান করেছেন তারা মিছিল করছেন এবং তাদের দাবি একটাই, যে সংসদীয় আসন যে পূর্বে 4টি আসন ছিল সেই 4টি আসনই পুনর্বহাল করা হোক, এটি তাদের দাবি। এবং তারা এখানে কিন্তু আমরা দেখেছি যে সব রাজনৈতিক দল এখানে এক হয়েছেন, অর্থাৎ বিএনপি এবং এখানে ইসলামী দল, জামাত ইসলামী, ইসলামী ঐক্যজোট বা অন্যান্য যারা সমমনা দলগুলো রয়েছে রাজনৈতিক ইসলামী, তারা কিন্তু এখানে আন্দোলন করছে এবং খণ্ড খণ্ডভাবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আমরা কাটাখালী থেকে যদি দেখি তাহলে বাগেরহাট পর্যন্ত প্রায় 20টা স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং সেখানে বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো যান চলাচল করতে না পারে। এবং গুরুত্বপূর্ণ আসলে কোনো কিছুই চলাচল করছে না, এত কঠোরভাবে যারা হরতাল আহ্বান করেছেন তারা অবস্থান নিয়েছেন এই বিষয়টি নিয়ে। তো আমরা যেটি দেখেছি যে এখানে সকাল থেকে তারা এখানে রাস্তায় নেমে মিছিল করছে এবং এখানে নির্বাচনী কার্যালয়ে তালা দিয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ে তালা দিয়েছে। আদালত চত্বরে এই মুহূর্তে আসলে কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না, সেটাও ফাঁকা রয়েছে। পাশাপাশি আমরা এখানে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে কাঁচা যে পণ্যগুলো রয়েছে বা ওষুধ সরবরাহ করে, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থেমে থেমে রয়েছে। তো আমরা এখানে যারা হরতাল আহ্বানকারী রয়েছেন তারা বলছেন যে সামনে বুধ এবং বৃহস্পতিবার তারা হয়তো 48 ঘন্টার হরতাল আহ্বান করবেন এবং সেই সাথে বিক্ষোভ মিছিল তারা করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি তারা দিবেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং পাশাপাশি তারা যেটি ঘোষণা দিয়েছেন যে এখানে একটি আইনজীবী প্যানেল তারা গঠন করেছেন, সেই প্যানেলটা এখানে যারা উচ্চ আদালতে যাবেন এই বিষয়টি নিয়ে, এবং উচ্চ আদালতে যে তিনজন আইনজীবীকে তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত করে তারা একটি কমিটি করেছেন, তারা এটি উচ্চ আদালতে যাবেন এবং এটি আইনের কি সমাধান রয়েছে বা আইনের কি সমাধান পাওয়া যায় সে বিষয়ে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং দ্রুত মামলায় তারা যাবেন এবং এই মামলাতে তারা বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। আমরা একটি কথা বলে রাখি যে আসন পুনর্বিন্যাস নিয়ে বা আসন পুনর্বহাল নিয়ে এখানে যে আন্দোলন, সেটি হচ্ছে যে বাগেরহাটের যে 4টি আসন ছিল সেই 4টি আসনকে সংকুচিত করে যে 3টি আসন করা হয়েছে, এর মধ্যে এক আসন সদর, বাগেরহাট সদর সহ চিতলমারী এবং মোল্লাহাট যে উপজেলা রয়েছে সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এক আসনের যে ফকিরহাট ছিল উপজেলা সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে মংলা এবং রামপালের সঙ্গে। এবং খুলনা বাগেরহাটের আরেকটি আসন হচ্ছে মোড়লগঞ্জ, শরণখোলা এবং সেই সাথে বাগেরহাট সদরের সঙ্গে যে আসনটি ছিল কচুয়া সেটিকে যুক্ত করা হয়েছে। সব মিলে সকাল থেকে হরতাল অবরোধকারী রাস্তায় তারা অবস্থান নিয়েছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বাগেরহাট জেলা থেকে হরতালের সর্বশেষ খবর। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কোতোয়ালি মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, হত্যার কারণ নিয়ে পুলিশ কি বলছে জানাবেন।
সানি, গতকাল রাতে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন যে পরিবারটি, সানি রিন্তি নাম মেয়েটির, সুমাইয়া আফরিন রিন্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন তৃতীয় বর্ষের ছাত্রী। রিন্তি এবং তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং সকালে সিআইডি রাতে ক্রাইম সিন ইনভেস্টিগেশন করে এবং সকালে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে এবং প্রথমে কোতোয়ালি থানার কিন্তু সেই লাশ দুটি রাখা, মরদেহ দুটি রাখা হয় এবং পুলিশের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছেন যে কোতোয়ালি থানার ওসি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে নিহতের বিশেষ করে রিন্তির গলায় কালো দাগ ছিল এবং বিছানায় রক্তের দাগ পেয়েছেন এবং তার মায়ের গলায়ও ছাপ পেয়েছেন। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে শ্বাসরোধ করে কোনোভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারে আরও 2 ভাই আছেন যারা আমাদেরকে জানিয়েছেন যে এই এটি একটি হত্যাকাণ্ড এবং শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন, যেহেতু ঘরের দরজা ভিতর এবং বাহির থেকে খোলা ছিল এবং সেখানে ঘরে আসলে আর কোনো পুরুষ লোক তখন ছিল না, তারা দুজনই ছিলেন এবং দুজনকে তারা রাত 11:15টার দিকে নিহত ফাতেমা আক্তারের ছেলে বাসায় গিয়ে কিন্তু তার ছেলে তার মেয়ে সহ তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে জানান বিষয়টি। এবং রিন্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়ছেন এবং তারা কুমিল্লা শহরের সুজানগর এলাকায়, নগরীর আদর্শ সদর এলাকায় তাদের বাড়ি এবং সেখান থেকে তারা এই ভাড়া বাসায় এসেছিলেন বাড়ির সংস্কার কাজের জন্য এবং গত বছর তার রিন্তির বাবা মারা যায় এবং এই বিষয়টি পুলিশ বলছে যে তদন্তাধীন রয়েছে এবং আরও কি কারণে অথবা কি কারণে কেন হত্যাকাণ্ডটির শিকার হলেন তারা, এই বিষয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত কোতোয়ালি থানার পুলিশ বলছেন যে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। সানি, কুমিল্লায় মা মেয়ের হত্যাকাণ্ডের খবর জানাছিলেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। বগুড়ায় পেট্রোল পাম্পের ক্যাশিয়ার হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত বিক্রয় সহকারী রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে গাজীপুরের মৌচাক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশন থেকে ক্যাশিয়ার ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পালিয়ে যায় তার বিক্রয় সহকারী রতন মিয়া। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় রতনকে। তারপর থেকে রতনকে আটক করতে চলে পুলিশের অভিযান। অবশেষে গত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিষ্ঠার 25 বছর পর ছাত্র সংসদের দাবি তুলেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে চলছে জোর তৎপরতা। সম্প্রতি অনশনের মতো প্রতীকী কর্মসূচিও পালন করেন তারা, যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। 1999 সালে টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পর কার্যক্রম শুরু হয়। এরপর 2003-04 শিক্ষাবর্ষে এখানে একাডেমিক কার্যক্রম চালু হয়। শিক্ষার্থীরা বলছেন এখানে ছাত্র সংসদ না থাকায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে অনেক শিক্ষার্থী এখান থেকে রাজনৈতিক চর্চা করতে পারছেন না। 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন করে জেগেছে দেশের বিশ্ববিদ্যালয় অঙ্গন। চলছে কেন্দ্রীয় হল ও ছাত্র সংসদ নির্বাচন। এমন অনুকূল পরিবেশে এখন আলোচনায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ না থাকায় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। গেল 11 আগস্ট থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আক্তারুজ্জামান সাজু। সাধারণ শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেন। অনশন কর্মসূচিতে গিয়েছি কারণ আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সাথে টালবাহানা করছে, যে তারা বলছে যে আমরা ভেবে দেখি, আলোচনা করে দেখি। তো আমরা বারবার তাদেরকে বলেছি যে জুলাই একটি মীমাংসিত বিষয় এবং জুলাইয়ের যে 9 দফা দাবি তার একটি দাবি যেহেতু যে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ না থাকায় আবাসিক ব্যবস্থা সহ হলের নানা সমস্যার সমাধানে নেওয়া হয় না কোনো উদ্যোগ, নেই তেমন খেলাধুলার আয়োজন।
অপর্যাপ্ত বই ও অডিটোরিয়াম, সেই সঙ্গে শ্রেণীকক্ষের সংকট। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক চর্চা ব্যাহত হচ্ছে। ছাত্র সংসদ হলে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেক সংকট থাকে, ক্লাসরুমের ম্যাটেরিয়ালসগুলো অনেক সময় পাওয়া যায় না। ছাত্র সংসদ আমাদের হেল্প করবে এগুলা পূরণ করে দিতে, জবাবদিহিমূলক একটা ব্যবস্থা থাকবে আর কি ক্যাম্পাসে। এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা ছাত্রদের অধিকার আদায়ের প্রতিষ্ঠা ইনশাল্লাহ কার্যকর করতে পারবো। যে কোনো সমস্যা প্রশাসন যেন স্বেচ্ছাচারিতা না করতে পারে এবং বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রেই যেন কেউ বৈষম্যের শিকার না হয়, সেজন্য ছাত্র সংসদ অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো বলছে, ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলে হল দখল, টেন্ডারবাজি ও অনিয়ম দুর্নীতি বন্ধ হবে। বিশ্ববিদ্যালয়ে বিরাজ করবে শিক্ষা ও মননশীলতার সুবিন্যস্ত পরিবেশ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠিত হয়, ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে কি হবে যে ক্ষমতাসীন দলের যে স্টুডেন্ট উইং থাকবে তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ মাকসুর মধ্যে বিভিন্ন দল মতের প্রার্থীরা সেখানে নেতৃত্ব দিবে। মাকসু হলে আশা করি এখানে নির্বাচিত প্রতিনিধি আসবে, যারা ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে তাদের স্বার্থ রক্ষা, নিরাপত্তা এবং প্রশাসনিক যে ছাত্রদের উপর একটা প্রেশার থাকে এগুলা নিরাময়ে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মতামত প্রকাশ ও রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক চর্চার জন্য ছাত্র সংসদ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মেনে চলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেখানে কল্যাণ হয়, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক প্ল্যাটফর্ম সবকিছুকে পাশ কাটিয়ে শুধুমাত্র ছাত্র এই পরিচয় নিয়ে যারা আসবে তাদের কল্যাণে কাজ করবে, এমন একটা গোষ্ঠী অবশ্যই আমার দরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট ও অফিস প্রধানদের সাথে সভা করা হয়েছে। উচ্চতর কমিটি করে ছাত্র সংসদের বিষয়টি সরকারকে অবগত করা হবে। আমরা একটা কমিটি করতে যাচ্ছি এবং কমিটি করার প্রসেসটা শুরু হয়েছে এবং কমিটি হয়তো আজকের মধ্যেই হয়ে যাবে। তারপরে এই কমিটি ছাত্র সংসদ করার বিষয়ে আইনের কোথায় কনফ্লিক্ট আছে এবং সেটা কিভাবে ওভারকাম করা যায় তারা বসে এটা আলোচনা করে তারা একটা সুপারিশ করবেন। আমরা ওই সুপারিশ মোতাবেক আমরা ইউজিসি এবং গভর্নমেন্টকে বিষয়টি জানাবো। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬,০০০ শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে। ইঞ্জিনিয়ারিং সহ ১৯ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারছেন শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। কুমিল্লা সিটি কর্পোরেশনের সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। কুসিকের আওতায় ৬টি বড় পানির ট্যাঙ্কি থাকলেও সংযোগ সুবিধা পাচ্ছেন মাত্র ৩৫০০ পরিবার, অথচ এই নগরীতে বসবাস করছেন প্রায় ১০ লাখ মানুষ। তার উপর পানিতে আয়রন থাকায় আর স্বচ্ছতার ঘাটতি নিয়ে অভিযোগের শেষ নেই ভোক্তাদের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ব্যাধির ঝুঁকি দিন দিন বাড়ছে। খালেদ সাইফুল্লাহর রিপোর্টে বিস্তারিত। কুমিল্লা সিটি কর্পোরেশনের পানির ট্যাঙ্কের সংখ্যা ৬টি, ৫৩ লাখ লিটার ধারণ ক্ষমতার এসব ওভারহেড পানির ট্যাঙ্কির গ্রাহক মাত্র ৩,২৮৩টি পরিবার। এই নগরীতে প্রায় ১০ লাখ বাসিন্দার বসবাস হলেও সুপেয় নিরাপদ পানির ব্যবস্থাপনা গড়ে ওঠেনি ১৪ বছরেও। কুমিল্লা পৌরসভায় আগে থেকেই ৬টি ওভারহেড পানির ট্যাঙ্ক থাকলেও দক্ষিণের ৯ ওয়ার্ডে কর্পোরেশনের কোনো ট্যাঙ্ক নেই। নগরীর বেশিরভাগ বাড়িতেই বাড়তি খরচে বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প। পানি আইতো না, আবার আসতো, এরকম বুঝছেন, এই জন্য কষ্ট হতো। এই জন্য আমরা ৩-৪ জন মিলা মোটর লাগাইছি। ময়লা পানির কারণে এটা ব্যবহার হয় না, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে সাবমার্সিবল মোটর বসাইয়া ব্যবহার করতেছে। ৩০০ টাকা মাসিক বিল দিয়েও পানির গুণমান নিয়ে অভিযোগের শেষ নেই ভোক্তাদের। পানিতে ভাসছে ময়লা, এছাড়াও আয়রনের উপস্থিতিতে পানির স্বচ্ছতাও হলদে রং ধারণ করেছে। এদিকে পানিতে আয়রনের কথা স্বীকার করে পাম্প অপারেটর জানালেন, বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় সময় মতো পাম্প চালু করা সম্ভব হয় না। পানির সাথে ছাড়ার সাথে এই আপনার গাঁতরা বার হয়, অনেক সময় হলুদও হয়ে যায়। আবার এই পানিটা খাওয়া যায় না, খাইতে গেলে দাঁত শিশি যায়। কাপড় ধোয়া বা থালা বাসন ধোয়ার মতো উপযোগী, গোসল করাতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এই যেমন মাথার চুল পড়ে যাইতেছে। যে পানি রাখা দিলে এই মারাটা হলুদ হয়ে যায় পানি, আর আপনার দেখা গেছে এক সময় পানি পাওয়া গেলে আর সময় পানি পাওয়া যায় না। ভোল্টেজ কম আছে, পানির লাইন আমি দিতে পারতাছি না। যখন ভোল্টেজ বাড়বে তখন আমি লাইন দিয়ে দেবো। আর্থিক সক্ষমতা ও জনবল সংকটে এখনও গড়ে ওঠেনি ওয়াসার কার্যক্রম।
তবে মেঘনা নদী থেকে পরিশোধিত পানি সরবরাহের একটি প্রকল্প বাস্তবায়নাধীন বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এই ওভারহেড ট্যাঙ্কগুলো মানুষের কোনো কাজে লাগে নাই, এবং কেন কাজে লাগে নাই, কেন এই ভুল টেকনোলজিতে এটাকে তৈরি করলো, কে তৈরি করলো, আজ পর্যন্ত কেউ কোনো সাংবাদিকও জিজ্ঞাসা করে নাই। আমরা জনগণ তো ঘুমাই কাটাই। মেঘনা নদী থেকে পানির সংগ্রহ করে বা পানি নিয়ে এটা চাঁদপুর হয়ে আমাদের এই কুমিল্লা হয়ে যেটা আমাদের চট্টগ্রামের দিকে যাবে, একটা বৃহৎ একটা প্রকল্প, এটা সিপোর্টসে এটা বাস্তবায়ন করছি। তো সেক্ষেত্রে ধরেন আমাদের একটু সময় লাগবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা আশা করছি আমাদের শহরে বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশন এরিয়ায় যে সকল নাগরিক রয়েছেন তারা শতভাগ পানি পাবেন। নিরাপদ পানি নাগরিকের অধিকার, তা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন, এমন প্রত্যাশাই নগরবাসীর। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে রিপন হোসেন এবং সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আহসান রাজীব। শুরুতে আমরা রিপন হোসেনের কাছে যাব। রিপন, গণছুটির কারণে গ্রাহক সেবায় ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। আসলে যারা ছুটির থাকার কারণে আজকে কিন্তু প্রথম দিন ছুটি রয়েছে, এই ছুটির কারণে যে গ্রাহকরা যারা আসছিলেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন, এবং বিভিন্ন স্থানে যে মিটারদের লাইনের যে সংযোগ, সেই সংযোগগুলো কিন্তু হচ্ছে না, সে কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে আমন মৌসুম চলছে, আমন মৌসুমের অনেক জায়গায় টাকা না দেওয়ার কারণে যে মিটারগুলো কেটে দেওয়া হয়েছে, বেতার লাইনগুলো কেটে দেওয়া হয়েছিল, সেই লাইনগুলো এখন পর্যন্ত সংযোগ দিতে পারছেন না। অর্থাৎ যারা এই কাজগুলো করেন সাধারণত সেই যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ছুটিতে রয়েছেন। পাশাপাশি অফিসিয়াল কিছু কাজ রয়েছে, সেই অফিসিয়াল কাজের ক্ষেত্রেও কিন্তু এই ভোগান্তিটা পড়তে হচ্ছে যারা গ্রাহক রয়েছেন। মূলত যারা এই কর্মচারীরা রয়েছেন তারা 4 দফা দাবি দিয়েছেন। সেই 4 দফা দাবির মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতের সংস্কার, এবং দুর্নীতিবাজ যে কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া, এবং চাকরির বৈষম্য দূর করা ও হয়রানিমূলক যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন সেই পদক্ষেপগুলো বিরুদ্ধে তারা কথা বলছেন। যদিও কর্মচারীরা যে বদলিজনিত বরখাস্ত সহ নানা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন এই যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে, সে কারণে তারা বলছেন যে এই 4 দফা দাবি কিন্তু শেষ পর্যন্ত তারা দিয়েছেন। সেই 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাবেন। এর পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেবেন এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে যারা এই কর্মচারীরা রয়েছেন তারা যে ছুটি ভোগ করছেন, সেই ছুটি ভোগ করার কারণে সাধারণ গ্রাহকরা ব্যাপক হয়রানির সম্মুখীন হচ্ছেন, এবং তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে যারা এখানে আসছেন, বিভিন্ন কাজে আসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা গ্রাহকরা আসছেন সেবা নেওয়ার জন্য, তাদের লাইনের ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো কিন্তু এখনো পর্যন্ত সংশোধন করতে পারছেন না। যদিও এই যে জেনারেল ম্যানেজার রয়েছে এখানকার পল্লী বিদ্যুতের, তিনি যেটি বলছেন যে তাদের সাথে আলোচনা চলছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, বিকল্পভাবে কিছু করা যায় কিনা সেটি তারা ভাবছেন। সেই ভাবনা থেকে হয়তো কয়েকদিনের মধ্যে তারা বিকল্প ব্যবস্থা করবেন। তবে এখন পর্যন্ত সেই কোনো বিকল্প ব্যবস্থা না হওয়ার কারণে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন, এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু টোটালি বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি যে এই সমস্যাটি রয়েছে। যদিও এখানে আমরা দেখছি যে সকাল থেকে কাজে যোগ দেয়নি, যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবির কারণে কিন্তু তারা এখন পর্যন্ত কাজে যোগ দেননি। পল্লী বিদ্যুতের যে সংস্কার, সেই সংস্কারে কিন্তু তারা অটল রয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন সময় যে 17 বছর যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রয়েছেন তারা কিন্তু এই সময়টায় এই পল্লী বিদ্যুতে রয়েছেন, সেজন্য তারা সংস্কার চাচ্ছে। সব মিলে ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানিবিধা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী আহসান রাজীব। রাজীব, কর্মচারীরা কখন থেকে ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন জানাবেন।
সানি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা শুক্রবার রাত 12টা থেকেই কিন্তু ছুটিতে চলে যান এবং সেদিন থেকেই কিন্তু এখানে সমস্ত ধরনের গ্রাহক সেবা সেটি বন্ধ রয়েছে। যদিও এখানকার বিদ্যুৎ যে ব্যবস্থাপনা সেটি কিন্তু চালু রয়েছে, কোনো এলাকাতে বিদ্যুৎ বন্ধ হয়নি, আমরা এমন কোনো তথ্য কিন্তু পাইনি যে কোথাও বিদ্যুৎ বন্ধ রয়েছে। আমরা আজকে এসেছি সাতক্ষীরার একটি সাব স্টেশনে, পল্লী বিদ্যুতের এই সাব স্টেশনে এখানে এসে দেখেছি এখানকার কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু অফিস করছেন না। এখানে একজন মাত্র কর্মী রয়েছেন যিনি এই স্থানটি আসলে দেখাশোনা করছেন। এখান থেকে আসলে বিভিন্ন অঞ্চলের যে বিদ্যুৎ সেবা সেটি কিন্তু দেওয়া হয়। এছাড়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেলঘাটা যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে মোট টোটাল জেলায় মোট 13টি সাব স্টেশন রয়েছে এবং একটি সমিতির আন্ডারে মোট 13টি সাব স্টেশন। এই সবকটি সাব স্টেশন এবং জেলা যে কার্যালয় এই কার্যালয় মিলিয়ে মোট 703 জন তাদের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এর মধ্যে 684 জন রয়েছেন লাইনম্যান সহ, মেসেঞ্জার সহ, মিটার রিডার এই ধরনের কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে 683 জন কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা ছুটিতে চলে গেছেন এবং বাদবাকি যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এই অঞ্চলে যে কার্যক্রমটি তারা কিন্তু পরিচালনা করছেন। যদিও তারা বলছেন যে তাদের যে কজন ছুটিতে যারা রয়েছেন তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে কর্মকর্তাদের পক্ষ থেকে। তারা যদি কাজে যোগদান না করেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এর আগেও বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করছেন এবং গত শুক্রবার রাত থেকেই সাতক্ষীরার সবকটি স্টেশন এবং জেলার যে কার্যালয় রয়েছে পল্লী বিদ্যুতের, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির, সেই কার্যালয় থেকে সব ধরনের গ্রাহক সেবা কিন্তু বন্ধ রেখে যেতে যে সমস্ত গ্রাহকরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে, যাদের মিটার সমস্যা হচ্ছে বা তাৎক্ষণিকভাবে যাদের সংস্কার প্রয়োজন, সে ধরনের সমস্যাগুলো কিন্তু ভুক্তভোগীরা বলছেন যে তারা সমস্যায় পড়ছেন, তো তাদেরকে কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না। একই সাথে পল্লী বিদ্যুতের যে মিটার রিডাররা রয়েছেন তারা মিটার রিডার না করতে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ বিল কালেকশন যেটি প্রতি মাসের শুরুতে হয়ে থাকে সেই বিদ্যুৎ বিল কালেকশন এবং বিল প্রদান যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এর ফলে পল্লী বিদ্যুতের যে আদায় অর্থাৎ অর্থ বিল যে আদায় এবং বিতরণ সবগুলো কিন্তু কার্যক্রমই বন্ধ। একই সাথে এখানকার যে গ্রাহক সেবা দৈনিক যে অভিযোগ কেন্দ্রে যে দৈনিক জরুরি সেবাটি দেওয়া হয়, তাৎক্ষণিক কোনো স্থানে ফল্ট হলে মিটার পরিবর্তন বা মিটার সংস্কারের বা লাইন সংযোগের সংস্কারের প্রয়োজন হলে, এছাড়া এখানে যে ট্রান্সমিটার সমস্যা হয় সেগুলো সমাধানের জন্য যে সেবাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে। যদিও এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন তারা গ্রাহকদেরকে ভোগান্তি দিতে চান না, তাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো যদি সরকার মেনে নেয় এবং তাদের যে দাবিগুলো সেগুলো যদি মেনে নেওয়া হয়, একই সাথে যে কর্মকর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে যদি চাকরিতে ফিরিয়ে আনা হয় তাহলে তারা তাদের এই আন্দোলন তারা প্রত্যাহার করবেন, একই সাথে তারা কাজে যোগদান করবেন। যদিও তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই আমাদেরকে জানানো হয়েছে তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তারা যাতে কাজে যোগদান করেন, যদি কাজে যোগদান না করেন সেক্ষেত্রে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এমন কিন্তু অভিযোগ তারা আমাদেরকে করছেন। আমরা আজকে যে কয়টি স্টেশনে দেখেছি সবগুলোতেই কিন্তু এখানে কর্মকর্তা কর্মচারী শূন্য, একজন বা দুইজন কর্মী তারা শুধুমাত্র এখানে বিদ্যুৎ সেবাটি দিয়ে যাচ্ছেন এবং এখানকার যে পল্লী বিদ্যুতের যিনি কর্মকর্তা, একমাত্র কর্মকর্তা যিনি অফিসে রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা বিকল্পভাবে এখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে কাজ চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, যদিও তারাও কিন্তু এই কাজে যোগ দিতে পারছেন না। আর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের বাড়তি নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, গ্রাহকরা যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না করতে পারে সেই বিষয়টি কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে এই আন্দোলন কর্মসূচি, যাদের যে গণছুটি কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে তাদের আর পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, যে কারণে তাদের এখন আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে কোনো পথ নেই। এজন্য তারা তাদের এই যে আন্দোলন কার্যক্রম দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। 4 দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অনির্দিষ্টকালের গণছুটির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রেলওয়ের উত্তর পূর্বাঞ্চলের সর্বশেষ স্টেশন সুনামগঞ্জের ছাতক। গত 4 বছর ধরে এই লাইন বন্ধ ট্রেন চলাচল, তবে দীর্ঘ বিরতির পর ছাতক সিলেট রেলপথে আবারও ছুটবে ট্রেন। সেজন্য প্রায় 217 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আগামী বছরের সেপ্টেম্বর থেকে পুনরায় এই রুটে শুরু হবে রেল চলাচল। লিপসন আহমেদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। 1954 সালে বাণিজ্যিক কার্যক্রমের জন্য সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতকের উৎপাদিত পাথর, বালু, চুনাপাথর, কমলালেবু সহ নানা ধরনের পণ্য সারা দেশে রপ্তানি করা হতো। ফলে এই রেলপথকে কেন্দ্র করে পুরো জেলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে।
কিন্তু 2020 সালের 24 মার্চ করোনা মহামারীর সময় বন্ধ করে দেওয়া হয় সিলেট ছাতক রুটে ট্রেন চলাচল। এরপর 2022 সালে ভয়াবহ বন্যায় ছাতক বাজার স্টেশন থেকে সিলেট পর্যন্ত 34 কিলোমিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে গত 4 বছর ধরে এই লাইনে বন্ধ রয়েছে রেল চলাচল। এতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ধস নেমেছে অর্থনীতিতে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ছাতক রুটে আবারও চলবে ট্রেন। আগামী বছরের সেপ্টেম্বর থেকে পুনরায় এই রুটে রেল চলাচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পুরোদমে চলছে সংস্কার কাজ, দ্রুত গতিতে অপসারণ করা হচ্ছে পূর্ণ রেল লাইন ও স্লিপার। এখানে তো বালু পাথর অনেক কিছুর ব্যবসা বাণিজ্যের এলাকা, দেশ বিদেশের অনেকই ছাত্রক আসে এই ব্যবসার জন্য। কিন্তু যদি রেল লাইনটা চালু থাকতো তাহলে ব্যবসার উন্নতি হতো। 2022 সালে বন্যায় যে ক্ষতিটা হয়েছিল, তারপর থেকে ট্রেন যে বন্ধ হয়েছে, যে রাস্তা হয়েছে, তখন কাজ করতেছে। আজ কোন দিন শেষ হইব, তারা 2026 সালে শেষ হইব, কোন দিন শেষ হইব তার কোনো নিশ্চয়তা নাই। কাজ অলরেডি খোলার টাইপের শেষ, এখন সামনে 2 নম্বরের থেকে আমাকে একটু পাইলিং করা হচ্ছে, ওখান থেকে বড় পয়েন্ট উঠতেছে চত্বরের থেকে। প্রতিটা ব্রিজের কাজ চলতেছে, অতি শীঘ্রই এই কাজটা উঠে যাবে। রেল লাইন চললে অতটুকু যাতায়াত লাগি ভালো, আর মাল সামানা ছাতক পৌঁছিতে সুবিধা ভালো। এদিকে রেল বিভাগের কর্মকর্তা জানান, এই রেলপথ সচল করতে 217 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ট্র্যাক ডিসমেন্টেলিং এর কাজ চলমান, তারপরে স্টেশন বিল্ডিং কেন্দ্রিক কিছু কাজ চলমান আছে। মানে আমাদের টার্গেট হচ্ছে সেপ্টেম্বর 2026-এর ভিতরে এই প্রজেক্ট শেষ করা, কারণ আমাদের ডেডলাইন দেয়াই আছে সেপ্টেম্বর 2026। আশা করছি ওর ভিতরে আমরা কাজটা শেষ করব ইনশাআল্লাহ। রেলপথ সচল হলে শিল্প সমৃদ্ধ ছাতকে আবারও অর্থনৈতিক গতিশীলতা ফিরবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এখন সুনামগঞ্জ। শেরপুর ময়মনসিংহ রুটে সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া গতিতে প্রায় সড়কে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়কে নিয়ম না মানা, চালকদের অসতর্কতা আর অদক্ষতা দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন যাত্রীরা। দুর্ঘটনা রোধে দ্রুতই শেরপুর ময়মনসিংহ রুটে মিনি বাস চালুর দাবি যাত্রীদের। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। গেল বছরের 13 নভেম্বর শেরপুরের নকলাই পাইসকা বাইপাস মোড়ে সিএনজি অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারায় অটোরিকশার 4 যাত্রী। এ ঘটনার 1 মাস পর শেরপুরের ভাতশালায় সিএনজি অটোরিকশার সাথে ঢাকাগামী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 6 যাত্রী। শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। কম দূরত্বের কারণে ঢাকাগামী কোনো বাস যাত্রীদের না নেয় ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে নকলা, ফুলপুর সহ ময়মনসিংহে যাতায়াত করেন যাত্রীরা। এতেই ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা বলছেন, ফিটনেসবিহীন যান, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন না মেনে সিএনজি অটোরিকশা চালানোই দুর্ঘটনার মূল কারণ। এই রুটে মিনি বাস চালুর দাবি তাদের। তবে সিএনজি চালকদের অভিযোগ, বড় গাড়িগুলো সাইড না দেয়াতেই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ইচ্ছে করেই অনেক গাড়ি চাপা দেয় বলে অভিযোগ তাদের। নকলা থেকে চলাচলের জন্য আমাদের মানে সিএনজি ছাড়া কোনো উপায় নেই, কারণ বাস আমাদের স্বল্প দূরত্বের জন্য নিতে চায় না। কারণ আমাদের রাস্তাগুলো আগের রাস্তায় আছে, কিন্তু গাড়ি তো অনেক বেড়ে গেছে। আমরা চাইতেছি এই রাস্তায় যাতে সিএনজি ড্রাইভারগুলো প্রশিক্ষণ হয়ে চলে, তা না হলে যাতে আমাদের মিনি বাসের ব্যবস্থা করে। বেপরোয়া সিএনজি চালানোর কারণে যে শুধু যাত্রীরা এই দুর্ঘটনার প্রবলে পড়তেছে তা নয়, ড্রাইভারেরাও কিন্তু দুর্ঘটনার প্রবলে পড়তেছে। যদি ছোট বাস, মিনি বাস চালু হয় তাহলে আমাদের শেরপুরবাসীর জন্য সুবিধা হবে। আমরা সরকারের কাছে আবদার জানাই। আমরা সিএনজি চালাই শেরপুর টু ময়মনসিংহ। বড় গাড়ি বিভিন্নভাবে সিএনজিকে হয়রানি করে, চাপ দেয়। বড় বড় গাড়িগুলি আমগরে মনে করেন গাড়ি মনে করে না, যার কারণে একটু জায়গা পাইলে বড় গাড়ি মাথা ঢুকাই দিয়ে পাল্লা মারাছে, আমাদের অ্যাক্সিডেন্ট করে থেকে যায়। অবৈধ চালক ও সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের কোনো নিয়ম নেই, তবুও আইন না মেনে যারা গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিআরটিএ। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনঅথরাইজড গাড়িগুলো যেন রাস্তায় না চলে আমরা নজরদারি আছে আমাদের, এবং নানা সময় আমরা এদেরকে মহাসড়কে না ওঠার জন্য, মহাসড়কে আনঅথরাইজড গাড়িকে না চলার জন্য আমরা এদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি, এবং বিভিন্ন সময় আমরা মামলা এবং জরিমানা করে তাদেরকে মিনিমাইজ করে রাখার চেষ্টা করতেছি। তো হাইওয়েতে চলা নিষেধ, সারা বাংলাদেশে যে এরকম নিয়ম এখানেও একই। এইখানে হাইওয়েতে চলাচল নিষেধ, চলতে পারবে না। তারপরে কিছু কিছু হাইওয়েতে উঠতে গেলে দেখা যায় চলতেছে,
তো এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন পুলিশ বিভাগ এর সমন্বয়ে আমরা মোবাইল কোড করি, মাঝে মধ্যে মোবাইল কোড করে এদের বিরুদ্ধে যখন আমরা রাস্তা পাই এগুলো ব্যবস্থা নিচ্ছি, অ্যাকশন নেই, জরিমানা করতেছি। বিআরটি এর পরিসংখ্যান বলছে গত 1 বছরে শেরপুরে সড়ক দুর্ঘটনায় 30 জনেরও বেশি মানুষ মারা গেছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আজকের এই সম্মেলনের আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো না, আমি শেষ করব। আজকে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। আমি আবারও আপনারা যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে, বাইরে থেকে, অন্যান্য দল থেকে, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা আর সম্মান জানাচ্ছি এবং আশা করছি যে এই সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুরগাঁয়ে তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। বন্ধুগণ, আসুন, আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ, আমরা আমাদের লড়াই করেছি, সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। এই কথা বলে আবারও ঠাকুরগাঁয়ের বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে, কাউন্সিলরদেরকে এবং ডেলিগেটদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটি কথা শুধু বলে দিতে চাই, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা, যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেব বিকেল 3:30টায় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
নগর মাঠে এখন আউশ ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। তবে এবছর বৈরী আবহাওয়ায় প্রভাব ফলন ভালো না হয় দাম কম পেয়ে হতাশ তারা। রয়েছে লোকসানের শঙ্কা। তবে কৃষি উপকরণের দাম কমানো হলে লাভের সম্ভাবনা বাড়বে বলে জানান কৃষকরা। আব্বাস আলীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁর মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী আউশ ধান। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টি আর কোথাও পোকার আক্রমণে ধানের ফলন হয়েছে কম। তবুও ধান কাটতে ব্যস্ত চাষিরা। ইতোমধ্যে 50% ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা জানান চলতি বছরে উৎপাদন খরচ বাড়ায় বিঘা প্রতি খরচ বেড়েছে অন্তত 1,500 টাকা। জমি রোপণ থেকে ধান কাটা পর্যন্ত আবাদ খরচ হয় বিঘা প্রতি প্রায় 8,000 থেকে 10,000 টাকা। বিঘা প্রতি ফলন হচ্ছে 12 থেকে 16 মণ। বাজারে প্রতি মণ বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকায়। ধানের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ফলনে আসতেছে 13 থেকে 16 মণ। এই ধান কাটার পর আবার আমন ধান আসবে। ধানের দামও খুব ভালো ছিল, 11,000 টাকা থেকে 1100 টাকা, 1150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এবারে ধানের ফলনও কম, তুলনামূলকভাবে ধানের দামও কম। বৃষ্টির কারণে ধানের চিটার হয়ে গেছে আর পোকার আক্রমণটা বেশি হয়েছে। বীজ ঠিক মতো ব্যবহার করা যায়নি, এই কারণে ধানের ফলন অনেক কমে গেছে। ধানের দাম খুবই খারাপ, 800 থেকে 900 পর্যন্ত বিক্রি। এই দিয়ে তো আমাদের পোষায় না। ধানের যে খরচা সেই হিসাবে ধানের কোনো মূল্যে পোষায় না, কৃষকের অনেক লস। হাটে নিয়ে গেলে লিবাস আছে না, তার মধ্যে ব্রয়লার এলাকা কিন্তু আমরা বলতেছে এলজি সাইজে আমরা ধান লিব কি করে, এই জন্য হাটের ধান নিয়ে যায় আবার ঘুরে নিয়ে আসা লাগতেছে। যদি তেলের দাম বা সারের দাম কমতো তাহলে আমরা লাভবান হতাম। এদিকে বেড়েছে শ্রমিকের মজুরিও। 1 বিঘা জমিতে খরচ হচ্ছে 2 থেকে 2,500 টাকা। আবার কোথাও মজুরি হিসেবে বিঘাতে 3 মণ ধান নিচ্ছেন শ্রমিকরা। ধান কাটতে 2500 থেকে 3,000 টাকা দূরত্ব হিসাবে। ধানের ফলন কম, তারপর ধানের দাম কম, কাটিয়ে পড়তে হচ্ছে না। আমরা কেউ করছি কাটবো, কেউ করতে বাদ যাবো। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 45 হেক্টর বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। এছাড়া চলতি বছর 40,000 কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয় কৃষি বিভাগ। কিছু কিছু জমি যে জমিগুলো একটু বেশি পানিতে আছে সেই জমির হয়তো ফলন সামান্য একটু কম হতে পারে। তাছাড়া ওভারঅল ফলন ভালো এবং কৃষক একটু দাম ভালো পাইছে এবার, এই জন্য কৃষক মোটামুটি ভালো খুশি। তারা 2টা ফসল মানে বোরো ধান কাটার পরে এই আউশটা করার পরে তারা আবার কিন্তু আমনে চলে যাবে, যার জন্য মাঝখানে একটা বেশি ফসল পাচ্ছে, এই জন্য তারা আসলে খুশি। জেলায় এবার প্রায় 2,81,000 টন ধান উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য 700 কোটি টাকারও বেশি। এখন নওগাঁ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।